বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, করোনাকালীন দুর্যোগকালীন সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি মহতী উদ্যোগ হচ্ছে শিক্ষার্থীদের জন্য অনলাইন ক্লাসের আয়োজন করা। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই সুদূরপ্রসারী সুচিন্তাকে আমরা সাধুবাদ জানাই। শিক্ষার্থীরা, তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে, সাবধানে থাকবে, পরিবার এবং নিজের প্রতি যত্ন নেবে। আমরা আজকে তৃতীয় বর্ষে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের শ্রেণীকক্ষে জুম ভার্সনের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে টপিকস হচ্ছে হাইপোথেসিস, differences between assumption and hypothesis, sources of hypothesis and its characteristics, importance of hypothesis। অর্থাৎ অনুকল্প বা প্রজেক্ট বা প্রকল্প অথবা অনুমিত সিদ্ধান্ত এবং প্রকল্পের মধ্যে তফাৎ, প্রকল্পের বা অনুকল্পের উৎসগুলো কি, তার বিভিন্ন চারিত্রিক দিক এবং এর প্রয়োজনীয়তা, এগুলো নিয়ে হচ্ছে আজকের আমাদের এই রিসার্চ মেথোডোলজির ক্লাস। আশা করি তোমরা উপকৃত। আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে আছি, আমি মোহাম্মদ জামাল উদ্দিন, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, এমসি কলেজ, সিলেট। আমরা প্রথমেই একটু জানার চেষ্টা করি প্রকল্প, যাকে আমরা অনুমিত সিদ্ধান্ত বা অনুকল্প বলে থাকি। হাইপো প্লাস থিসিস, দ্যাট মিনস অনুমিত সিদ্ধান্ত জিনিসটা কি সে সম্পর্কে একটু বলার চেষ্টা করি। কোন ঘটনা বা তথ্যের যথার্থতা পর্যালোচনার উদ্দেশ্যে গঠিত নিয়ন্ত্রিত প্রয়োগ কৌশল, যার দ্বারা প্রতিষ্ঠিত তথ্যের বা সম্ভাব্য তথ্যের অস্তিত্ব ভিত্তিক পরীক্ষা নিরীক্ষার প্রামাণ্য প্রতিষ্ঠা সম্ভব হয়, তাই হচ্ছে প্রকল্প। তাই যে কোনো প্রকল্প থাকে নিয়ন্ত্রিত পর্যবেক্ষণ, আর এর অর্থই হচ্ছে যুক্তিভিত্তিক দৃষ্টিকোণ। অর্থাৎ যে কোনো ধরনের প্রকল্পে নিয়ন্ত্রিত পর্যবেক্ষণ, প্রতিপাদন, বিয়োজন এবং তুলনামূলক বিষয় বিশ্লেষণ হয়ে থাকে। আমরা যদি একটু সংজ্ঞার দিকে বলি যে প্রকল্প বা অনুকল্প জিনিসটা কি, তাহলে আমরা বলতে পারি সাধারণ অর্থে প্রকল্প হলো আনুমানিক ধারণাসমূহ যা প্রামাণ্য বা প্রমাণযোগ্য নয়। গবেষকের দৃষ্টিকোণ থেকে প্রকল্প হলো কতগুলো সংক্ষিপ্ত প্রশ্নাবলী, যার মীমাংসায় গবেষক নিয়োজিত থাকে। গবেষক তার গবেষণায় কি প্রমাণ করবেন, এখানে তার ইঙ্গিত থাকে। মোট কথা, গবেষণার জিনিসটি হচ্ছে একটি পূর্বানুমান, পূর্ব থেকে একটি ধারণা বা সিদ্ধান্ত, কিভাবে একটি প্রজেক্ট বা গবেষণা কাজ সম্পাদিত হবে, তার জন্য কিছু প্রাক প্রস্তুতি বা হলো জিজ্ঞাসা। এটা আনুমানিক ধারণা সমূহ, সবসময় এটা প্রমাণ করা যায় না, এটা অনেকগুলো জিজ্ঞাসার সমষ্টি। মোট কথা, সমস্যা এবং মীমাংসার মাঝখানে একটি সেতুবন্ধন হচ্ছে এই অনুকল্প। ব্যক্তি বিশেষের সংজ্ঞা যদি আমরা দেখি, গবেষক কেনেথ ডি বেইলি বলেছেন, hypothesis is a proposition that is stated in testable form and predicts a particular relationship between two or more variables, spelling tech to mistake, variables, VARIA। অর্থাৎ
অনুকল্প হচ্ছে এমন এক প্রস্তাবনা যাতে পরীক্ষা যোগ্য আকারে বিবৃত করা হয় এবং যা চলকসমূহের বিশেষ সম্বন্ধে ভবিষ্যৎবাণী করে এবং নিশ্চয়ই সেই চলকগুলা দুই বা ততোধিক হবে। তার মানে যে প্রকল্প হচ্ছে একটি প্রস্তাব যেটা পরীক্ষা আকারে বিবৃত করা যাবে এবং সেখানে একের চেয়ে অধিক বেশি উপাত্ত বা চলক থাকে। যুক্তিবিদ কাফি তিনি বলেছেন, a hypothesis is an attempt at explanation, a provisional supposition made in order to explain scientifically some fact or phenomenon. অর্থাৎ তিনি বলছেন প্রকল্প হচ্ছে একটি প্রচেষ্টা, কতগুলো অনুমিত সিদ্ধান্ত যার মাধ্যমে বৈজ্ঞানিক উপায়ে অথবা সায়েন্টিফিক ভাবে পারিসংখ্যানিক ভাবে কোনো ঘটনার পুঙ্খানুপুঙ্খানু জানা যেতে পারে বা বিশ্লেষণ করা যেতে পারে। তাহলে আমরা এই যে প্রকল্প বলতে বুঝাচ্ছি যেটা কতগুলো অনুমিত সিদ্ধান্ত বা জিজ্ঞাসা, যে জিজ্ঞাসার মাধ্যমে গবেষক সমস্যা এবং মীমাংসার মাঝখানে একটি যোগসূত্র স্থাপন করতে পারে যেখান থেকে একটি কাম্য সিদ্ধান্ত আসবে। আমরা এই বিষয়ে বলতে পারি, সুতরাং প্রকল্প হলো এমন কতগুলো ধারণাসূচক বক্তব্য একটি নির্দিষ্ট অবস্থা বা শর্তাবলী অথবা আদর্শ বিশেষ যা অনুমান সূচক, বিশ্বাসবিহীন, সম্ভাব্যতা এবং যুক্তিগ্রাহ্য ফলাফল বা পরীক্ষা দ্বারা নির্ধারিত হয়। ছোট্ট করে এই সংজ্ঞাটির মধ্যে যে বিষয়টি আমরা লক্ষ্য করছি, এটা কতগুলো ধারণার সূচক বক্তব্য, এটা একটা নির্দিষ্ট অবস্থা এবং শর্তাবলীর উপর নির্ভর করে এবং সেখানে কতগুলো অনুমান সূচক, বিশ্বাসবিহীন, সম্ভাব্যতা থাকতে পারে, এখানে যুক্তিগ্রাহ্য ফলাফল বা পরীক্ষা দ্বারা নির্ধারিত হয়। অর্থাৎ প্রকল্প বা অনুকল্প এটা পরীক্ষা দ্বারা প্রমাণ করার মতো অবস্থায় থাকতে হবে, তাহলে সেটা একটা প্রকল্প বা অনুকল্প বলে গৃহীত হবে। যেমন ভাবনা প্রকল্প বা অনুকল্প হতে পারে না। যেমন আমরা যদি একটি উদাহরণ দেখি, দেশের শাসন ব্যবস্থা দুর্বল হলে সমাজে দুর্নীতির হার বেড়ে যায়। এই যে একটি উক্তি, এই যে একটি স্বীকৃত কথা, এটি একটি অনুকল্প বা প্রকল্প। এখানে শাসন ব্যবস্থা এটা স্বাধীন চলক এবং দুর্নীতি নির্ভরশীল চলক। গবেষণার মাধ্যমে এই অনুকল্পটির যথার্থ পরীক্ষা করার পর গবেষণালব্ধ তথ্যের ভিত্তিতে প্রকল্পটি গৃহীত হতে পারে, বাতিলও হতে পারে, অথবা এই প্রকল্পটি সত্য বা মিথ্যা হতে পারে। তার মানে আমরা যে বললাম যে উদাহরণটি যদি দেখি যে দেশের শাসন ব্যবস্থা দুর্বল হলে সমাজে দুর্নীতির হার বেড়ে যায়, এখানে যে স্বাধীন চলক যেটা আমরা লক্ষ্য করতে পারছি শাসন ব্যবস্থা, পক্ষান্তরে দুর্নীতি হচ্ছে নির্ভরশীল চলক। কিসের জন্য? দুর্নীতিটা নির্ভর করে অন্য একটি অবস্থার উপরে, শাসন ব্যবস্থার উপরে। তাই স্পষ্ট করে এটা বুঝতে হবে যে দুর্নীতি নির্ভরশীল চলকের উপরে এর প্রভাব নির্ভর করে। আবার যদি আরেকটা উদাহরণ আমরা বলি, যে গ্রামে স্কুল আছে সেই গ্রামে শিক্ষিতের হার বেশি, এটি একটি অনুমিত সিদ্ধান্ত। এটি সত্যি হতে পারে আবার নাও হতে পারে, কারণ শুধুমাত্র বিদ্যালয়, স্কুল বা কলেজ থাকলে সেটাই সবচেয়ে বেশি শিক্ষিতের হার হবে সেটা কারণ নাও নয়, অনেকগুলো কারণের একটি হতে পারে। আমরা এর বিপরীত ক্রম দেখি, অনেক জায়গায় স্কুল কলেজ আছে কিন্তু সেখানে চেয়ে অন্য একটি অঞ্চলে স্কুল না থাকলে যে কম হবে তা নাও হতে পারে। সুতরাং এটা একটা অনুমিত সিদ্ধান্ত, এটা সত্যি হতে পারে আবার
নাও হতে পারে। তো শিক্ষার্থীরা, এবার আসলে আমরা দেখি অনুমান এবং প্রকল্প এটির মধ্যে একটি মিলওয়ার কিছু বিষয়ের মধ্যে পার্থক্য রয়েছে। আমরা অনেকেই এই অ্যাজাম্পশন এবং হাইপোথিসিসকে একসাথে গুলিয়ে ফেলি। বিষয়টি তা নয়। এই অনুমান এবং প্রকল্পের মধ্যে কিছু তফাৎ বা পার্থক্য দেখা যায়। তো let us discuss what are the differences between assumption and hypothesis. শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা আমার কথা শুনতে পাচ্ছ, তোমাদের রেসপন্স প্রত্যাশা করি। প্রথমে আমরা অনুমান এবং প্রকল্পের বিষয়টিতে আসি। আমরা অনুমান বলতে কি বুঝি? অনুমান হচ্ছে দুটি প্রত্যয় বা ধারণার মধ্যকার সম্পর্ক সম্বন্ধে একটি বিবৃতি, যা নির্দিষ্ট গবেষণায় সত্য বলে গণ্য করা হয়। পক্ষান্তরে প্রকল্প হলো একাধিক চলকের মধ্যে অনুমিত সম্পর্কের বিবৃতি, যা সত্যতা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিরূপণ করতে হয়। তার মানে অনুমানটা সত্য বলে গণ্য করা হয়, আর পক্ষান্তরে প্রকল্পটা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিরূপণ করতে হয়। একটিকে পরীক্ষাগারে গবেষণা করতে হয়, অন্যটি অনুমান করতে হয়। দ্বিতীয়ত, অনুমান হলো কোনো বিশেষ অনুসন্ধান যেখানে যেভাবে ব্যক্ত রয়েছে সেভাবেই গৃহীত কোনো প্রস্তাবনা, অর্থাৎ যা যেভাবে আছে ঠিক সেভাবেই একটি গৃহীত প্রস্তাবনা হচ্ছে অনুমান। আর প্রকল্প হচ্ছে এমন একটি প্রস্তাবনা যাতে পরীক্ষাযোগ্য আকারে বিবৃত করা হয় এবং দুই বা ততোধিক চলকসমূহের মধ্যে বিশেষ সম্বন্ধ সম্পর্কে ভবিষ্যৎবাণী করে। তার মানে আমরা দেখলাম অনুমানের ক্ষেত্রে যেভাবে আছে বক্তব্যটা সেভাবেই গৃহীত হয়, কিন্তু প্রকল্পের ক্ষেত্রে দুই বা ততোধিক চলকের মধ্যে কি সম্পর্ক আছে সেই সম্পর্কে একটি ভবিষ্যৎবাণী পাওয়া যায়। তৃতীয়ত, জরিপ, কেস স্টাডি ইত্যাদি অপরীক্ষণমূলক গবেষণায় অনুমানের ব্যবহার লক্ষ্য করা যায়। অপরদিকে প্রকল্প ব্যবহার বা যাচাই করা হয় পরীক্ষণ পদ্ধতিতে। এখানে শুধুমাত্র যেনতেনভাবে গ্রহণ করার সুযোগ নেই, প্রকল্পটাকে ব্যবহার বা যাচাই করেই শুধুমাত্র পরীক্ষণ পদ্ধতিতে গ্রহণ করা হয়। তাই প্রকল্পটা অনেকটা কোষ্ঠী পাতারের মতন যাচাই বাছাইকৃত। আরেকটি পার্থক্য যদি আমরা দেখি, পূর্বে সম্পর্কিত কোনো প্রতিষ্ঠিত ফলাফল হতে অনুমান উদ্ভব হতে পারে, অর্থাৎ আগের কোনো ফলাফল, আগের কোনো ঘটনা, আগের কোনো গবেষণা থেকে আমরা কোনো একটা অনুমান করে নিতে পারি। কিন্তু প্রকল্পের ক্ষেত্রে তা নয়। সাংস্কৃতিক পরিমণ্ডল, সামাজিক পরিবর্তন এবং নতুন চিন্তা চেতনার উন্মেষ, বিজ্ঞান, গবেষকের দক্ষতা ও অভিজ্ঞতা ইত্যাদি হতে প্রকল্প উদ্ভব হতে পারে। তাহলে প্রকল্পটা হচ্ছে মোর সাইন্টিফিক, স্ট্যাটিস্টিক্যাল। অনুমান গবেষণায় গবেষককে সত্য বলে ধরে নেওয়া হয় বলে তথ্য প্রতিষ্ঠা করা যায় না, কারণ এটা অনুমান সিদ্ধ। ইচ্ছে করলে কোনো তত্ত্ব বা থিওরি প্রতিষ্ঠা করা যায় না। একটি থিওরিকে প্রতিষ্ঠা করতে হলে বারবার গবেষণার মাধ্যমে সেটা পরীক্ষিত হয়, প্রমাণিত হতে হয়। প্রমাণ হওয়ার পরে সেটা মাত্র স্বীকৃত কোনো তত্ত্ব বা থিওরি বলে গণ্য হয়, যেটা পরবর্তীকালে একই নিয়মে তদ্রুপ কোনো গবেষণার ক্ষেত্রে সত্য বলে গৃহীত হয় এবং স্বীকৃত সত্য বলে গৃহীত হয় সেই তত্ত্ব বা থিওরি। পক্ষান্তরে প্রকল্প গবেষণায় সত্য মিথ্যা যাচাই করে প্রকল্প গবেষণায় সত্য মিথ্যা যাচাই করার প্রক্রিয়া বলে তথ্য প্রতিষ্ঠা করা সম্ভব নয়, কিন্তু অনুমানের ক্ষেত্রে তথ্য প্রতিষ্ঠা করা যায় না। গবেষণায় অনুমান পরীক্ষার প্রয়োজন পড়ে না, কিন্তু অনুমানের ক্ষেত্রে পরীক্ষার প্রয়োজন পড়ে না, কিন্তু গবেষণার ক্ষেত্রে প্রকল্পকে পরীক্ষা করতে হয়। তো শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ ধরে অনুমান এবং প্রকল্পের তফাৎগুলো লক্ষ্য করলাম। একটু বিষয় লক্ষ্য করবো যে প্রকল্প বা অনুকল্প বা অনুমিত সিদ্ধান্ত এর কতগুলো উৎস রয়েছে।
সেই উৎসগুলো যদি আমরা দেখি, এই উৎসগুলাকে মূলত দুটো ভাগে ভাগ করা হয়। একটিকে আমরা বলে থাকি আরোহী পদ্ধতি, অন্যটিকে বলে থাকি আমরা অবরোহ পদ্ধতি, অর্থাৎ ইন্ডাকটিভ মেথড এবং আরেকটি হচ্ছে ডিডাকটিভ মেথড। এই দুই ভাগে ভাগ করা হয়। আমরা এখন এই যে আরোহী পদ্ধতিগুলো যে আছে, সেই আরোহী পদ্ধতির যে উৎসগুলো আছে সেই উৎসগুলাকে একটু তুলে বোঝার চেষ্টা করব। গবেষণার ব্যক্তিগত অভিজ্ঞতা, এই ক্ষেত্রে গবেষকের যে ব্যক্তিগত অভিজ্ঞতা সেই জিনিসগুলো খুব কাজে লাগে। যেমন আমরা যদি বলি একজন জনবিজ্ঞানী তিনি যে কাজে অভিজ্ঞ, তিনি জনসংখ্যা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে উপস্থাপন করবেন, আলোচনা করবেন, সিদ্ধান্ত দিবেন এবং সেই সম্পর্কে তার অভিজ্ঞতা রয়েছে। এটাই হচ্ছে গবেষকের ব্যক্তিগত বা অভিজ্ঞতাটা কাজে লাগে এবং এটা হচ্ছে অনেকটা আরোহী পদ্ধতির বিষয়। আবার কখনো কখনো দ্বিতীয় যে উৎসটি সেটা হচ্ছে অনুমান সংক্রান্ত ধারণা। শিক্ষার্থীরা, আমরা প্রকল্প বা অনুমিত সিদ্ধান্তের যে উৎসগুলোর মধ্যে গবেষকের ব্যক্তিগত অভিজ্ঞতা যেমন দেখেছিলাম, যে একজন জনবিজ্ঞানী কিভাবে তিনি তার অভিজ্ঞতাগুলাকে জনসংখ্যা সম্পর্কিত ফার্টিলিটি, মর্টালিটি ইত্যাদি বিষয়ে তিনি তার ব্যক্তিগত অভিজ্ঞতাগুলোকে কাজে লাগাতে পারেন এবং সেটা আরোহী থেকে উৎস। অনুমান সংক্রান্ত ধারণা, এই ক্ষেত্রেও সেটা একটি আরোহী পদ্ধতির উৎস। কোনো একটি গবেষণার সম্পর্কে, প্রজেক্ট সম্পর্কে বিভিন্ন ধরনের অনুমান হয়, অনুমান থেকে একটি ধারণা হয়, সেই ধারণা দিয়ে কাজ চালানোর চেষ্টা করা হয়। পরক্ষণে সাধারণ বোধ, যেটাকে আমরা বলি কমন সেন্স, একজন গবেষকের কমন সেন্স, ব্যক্তির কমন সেন্স বা সাধারণ বোধ, সেটাও আরোহী পদ্ধতির একটি উৎস। পূর্ব নির্ধারিত তথ্য, অর্থাৎ অনেক ক্ষেত্রে কিছু তথ্য আগে ভাগে পাওয়া যায়, সেই তথ্যগুলো যখন আমরা কাজে লাগাই সেগুলোকে আমরা বলি আরোহী পদ্ধতির উৎস। অবিকৃত ও অপ্রকাশিত মূল্যবান তথ্য, এটাও আরোহী পদ্ধতির একটি উৎস। অপরদিকে অবরোহ পদ্ধতি হচ্ছে ধীরে ধীরে ছোট থেকে বৃহত্তর পরিমণ্ডলে সাধারণীকরণের মতন যাত্রা। এই পদ্ধতিতে প্রকল্পের বেশ কিছু উৎস রয়েছে। সেই উৎসগুলোর মধ্যে প্রথমে আমরা বলবো অ্যানালজি, যেটাকে আমরা বলি সাদৃশ্যতা অথবা এফিনিটি। এফিনিটি বা অ্যানালজি অথবা সাদৃশ্যতা, এটা অবরোহ পদ্ধতির আরেকটি গুরুত্বপূর্ণ উৎস। সাধারণ সংস্কৃতি ও মূল্যবোধ, এটি অবরোহ পদ্ধতির আরেকটি উৎস। বৈজ্ঞানিক তথ্য। এই পর্যায়ে আমরা একটু সংক্ষিপ্তভাবে দেখে নিব যে প্রকল্পের প্রকারভেদ নিয়ে কথা বলা নেই, তারপরে বলছি যে প্রকল্পের বিষয়টি যদি বলি, অনুকল্পের একটি প্রকারভেদ রয়েছে। এই প্রকারভেদকে সাধারণত 3 ভাগে ভাগ করা হয়ে থাকে। যেমন বর্ণনাত্মক প্রকল্প, যেটাকে আমরা বলে থাকি ডেসক্রিপটিভ হাইপোথিসিস, যেটাকে আমরা বলি ঘটনার জন্য ঘটনা বা ব্যক্তিবিশেষের অভিজ্ঞতা এখানে কাজে লাগে। যেমন শিল্পায়ন, এই শিল্পায়নে কোনো একটি জনগোষ্ঠীর ভূমিকা কি, সেই জনগোষ্ঠীর মধ্যে উপজাতির কতটুকু উপস্থিতি রয়েছে, অথবা কোনো একটি বিশেষ ধর্ম বা গোষ্ঠীর কি পরিমাণ অবস্থান, এই জিনিসগুলো বর্ণনাত্মক বিষয় থেকে জানা যায়, তাই এটাকে বলা হয় বর্ণনাত্মক প্রকল্প। অপরদিকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রকারভেদ হচ্ছে সম্পর্ক নির্দেশক প্রকল্প, যেটাকে বলা হয় অ্যাসোসিয়েশন হাইপোথিসিস। যেমন ধর্মীয় বিশ্বাস, বিবাহ, প্রথা, এই জিনিসগুলো হচ্ছে সম্পর্ক নির্দেশক প্রকল্প।
এগুলো একটির সাথে একটি, ধর্মের সাথে, সামাজিক রীতির সাথে, নীতির সাথে, প্রথা বা কাস্টমসের সাথে সম্পর্কিত। আর তৃতীয় যে বিষয়টি প্রকারভেদ অনুকল্পের বা প্রকল্পের, সেটাকে বলা হয় কার্যকারণ নির্দেশক প্রকল্প। যেমন শৈশবের কোনো ঘটনা মানুষ বড় হয়ে যাওয়ার পরেও সেটা বলতে পারে না, সেটা তাকে বিভিন্ন কাজে কর্মে অনুশীলনে অনেক সময় প্রভাবান্বিত করে। যেমন আমরা যদি বলি যে অতীতের একটি ঘটনা, সেটা ঘুড়ি উড়ানোই হোক, নদীতে লাফ দিয়ে ঝাঁপিয়ে পড়া হোক, সেটা পরবর্তীকালে মানুষের মাঝখানে ওই ব্যক্তিকে প্রভাবান্বিত করে। এটাই হচ্ছে কার্যকরণ নির্দেশক প্রকল্প। আমরা এতক্ষণ ধরা উত্তম প্রকল্পের উৎস দেখলাম, উত্তম প্রকল্পের প্রকারভেদ দেখলাম, কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে এই উত্তম প্রকল্পের বা অনুকল্পের কতগুলো বৈশিষ্ট্য রয়েছে। আমরা সেই বৈশিষ্ট্যগুলোকে একে একে তুলে দেওয়ার চেষ্টা করব। কোনো প্রকল্প প্রণয়ন করার সময় সুনির্দিষ্ট রীতিনীতি মেনে চললে সেই প্রকল্পটিকে উত্তম বা ভালো প্রকল্প মনে করা হয়। যেন তেন ভাবে কাজ চালিয়ে নেওয়ার না উত্তম প্রকল্প হতে পারে না। একটি সাধারণ প্রকল্পকে উত্তম ব্যবহার উপযোগী প্রকল্প হিসেবে বিবেচিত হতে হলে বিশেষ কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। উত্তম প্রকল্পের সেই বৈশিষ্ট্য সম্পর্কে বিজ্ঞানীরা অনেক ধরনের মতামত দিয়েছেন এবং সেই প্রেক্ষিতে উত্তম প্রকল্পের কিছু কমন বা সাদৃশ্যপূর্ণ বৈশিষ্ট্য আমরা একে একে তুলে ধরার চেষ্টা করব। প্রথমত, যেটাকে আমরা বলি ধারণাগত স্পষ্টতা। এই ধারণাগত স্পষ্টতা হচ্ছে উত্তম প্রকল্পের খুব অন্যতম একটি বৈশিষ্ট্য। ধারণা স্পষ্ট যদি না হয় তাহলে সেটা কোনোভাবে উত্তম প্রকল্প হতে পারে না। অর্থাৎ অনুকল্প ব্যবহৃত ধারণাসমূহ সুস্পষ্ট, সংজ্ঞায়িত, সকলের কাছে গ্রহণযোগ্য, সহজ সরল এবং কার্যকারণ সম্পর্কিত হতে হবে। ধারণাটা থাকতে হবে ক্লিয়ার। যেমন আমরা যদি একটি উদাহরণ বলি, শিক্ষিত দম্পতিদের মধ্যে জন্মহার কম, এটা একটা আপাতত অনুমান বা ধারণা। এখানে শিক্ষা কি, দম্পতি বলতে কি বোঝানো হয়েছে, জন্মহার কি, এই ধারণাগুলো স্পষ্ট হতে হবে। এখানে শিক্ষা বলতে কি ধরনের শিক্ষা, ধর্মীয় শিক্ষা, রাজনৈতিক শিক্ষা, সামাজিক শিক্ষা, বিভিন্ন ধরনের শিক্ষা থাকতে পারে। শিক্ষাটাকে স্পষ্টভাবে সংজ্ঞায়িত করতে হবে কোন শিক্ষাকে গবেষক ব্যাখ্যা করতে চাচ্ছে। দম্পতি বলতে কি ধরনের দম্পতি, শিক্ষিত, অশিক্ষিত, গ্রামীণ, শহরে, নগর জীবনে, উপজাতি, বিভিন্ন ধরনের আছে, এটার উপর নির্ভর করতে হয়। এবং জন্মহার, এই বিষয়টাকে ধারণাগত স্পষ্টতা থাকাটা অন্যতম একটি বৈশিষ্ট্য। বাস্তব অভিজ্ঞতা পুষ্ট ও প্রমাণ সাপেক্ষ, এটা উত্তম প্রকল্পের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আমরা যদি লক্ষ্য করি দেখব যে একটা ভালো অনুকল্পের মধ্যে সবচেয়ে প্রয়োজনীয় বৈশিষ্ট্য হচ্ছে প্রকল্পটি বাস্তব অভিজ্ঞতা পুষ্ট। এটাকে পরীক্ষা করা যাবে, প্রমাণ করা যেতে পারে। আর যদি প্রমাণ না করা যায় তবে কিছুতেই তাকে উত্তম বা ভালো প্রকল্প বলা যাবে না। প্রকল্প মূল্যবোধ যদি বিবর্জিত এবং বাস্তবের সাথে সঙ্গতিপূর্ণ না হয় তবে সেটা কিছুতেই গ্রহণযোগ্য নয় এবং সেটা উত্তম প্রকল্প বা ভালো প্রকল্প হতে পারে না। প্রকল্প যদি প্রমাণযোগ্য না হয় তাহলে সে প্রকল্পের কোনো মূল্যই থাকে না। তাই প্রকল্প প্রণয়ন করার সময় বিজ্ঞানীরা বা গবেষকের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে উপাত্তের সাহায্যে প্রকল্পকে সত্যায়িত করা। যে প্রকল্পটাকে সত্যায়িত করা যায় না সেটাকে বাতিল করা যায় না, অর্থাৎ সেটা উত্তম প্রকল্প নয়, সেটা বিজ্ঞানের দৃষ্টিতে সেটার কোনো মূল্য নেই। সুনির্দিষ্ট, উত্তম প্রকল্প হতে হলে সেই প্রকল্পটি স্পষ্ট, সুনির্দিষ্ট, ফার্ম হতে হবে এবং ক্রিস্টাল ক্লিয়ার হতে হবে। এখানে কোনো দ্ব্যর্থতা থাকা চলবে না। এখানে যে সকল চলক বা উপাত্ত ব্যবহার করা হবে তাদের মধ্যকার সম্পর্কটা সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে, যাতে এগুলোকে বাস্তব কাজে ব্যবহার করা যায়, পরিমাপ করা যায়।
অন্যথায় অনুকল্পটি উত্তম বা সঠিক বলে গণ্য হবে না, এবং সেটা অনেক সময় অনুকল্পটি সত্য বা মিথ্যা এটা সুস্পষ্টভাবে বলা যাবে। তাই যে চলকগুলা বা উপাত্তগুলা ব্যবহার করা হবে তার মধ্যে যে পারস্পরিক সম্পর্কটা আছে সেটা স্পষ্ট বা ক্লিয়ার থাকতে হবে, নতুবা সেটা সেই প্রকল্পটি সত্য হবে নাকি মিথ্যা হবে সে সম্পর্কে স্পষ্ট করে কোনো ধারণা দেওয়া যাবে না, এবং সেটা উত্তম প্রকল্প হতে পারে না। আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে প্রচলিত কৌশলগুলোর সঙ্গে প্রকল্পটি সম্পর্কযুক্ত হতে। সমাজের বাইরে আমরা কেউ নয়, দেশের বাইরে আমরা কেউ নয়, যে প্রত্যেকটি প্রকল্প সমাজ বা দেশ বা অঞ্চলের সাথে সম্পর্কিত। এর সাথে প্রচলিত কিছু ধারণারও রয়েছে, সেই ধারণা বা বিশ্বাসগুলোর বাইরে যাওয়া যাবে না, সেইগুলাকে সাথে রেখে অনুকল্প বা প্রকল্প গঠন করতে হবে। তাই একটি উত্তম প্রকল্পকে প্রমাণযোগ্য হতে হয় এবং তাকে গবেষণা পদ্ধতির মাধ্যমেই গবেষণা করতে হবে, নির্দিষ্ট একটি পদ্ধতি ব্যবহার ছাড়া কাজে আগানো যাবে না। তাই এই পদ্ধতির সাথে সম্পর্কহীন অনুকল্প বাস্তবে যদি যাচাইযোগ্য না হয়, প্রয়োগযোগ্য না হয়, তাহলে সেটা গ্রহণযোগ্য হবে। আর যদি সেই প্রকল্পটি গ্রহণযোগ্য না হয় তাহলে সেটা কোনোভাবেই গৃহীত হতে পারে না। প্রিয় শিক্ষার্থীরা, আমরা উত্তম প্রকল্পের বা অনুকল্পের বৈশিষ্ট্যের মধ্যে এই প্রচলিত কৌশলগুলোর সঙ্গে প্রকল্পটি সম্পর্কযুক্ত হতে হবে, যদি না হয় তাহলে সেটা সম্পর্কে জনগণের বিশ্বাস থাকবে না, প্রকল্পটি সফল হবে না। তাই প্রচলিত কৌশলের সাথে সমন্বিত থাকতে হবে। আরেকটি অন্যতম বৈশিষ্ট্য তথ্যের সাথে সংশ্লিষ্ট হতে হবে। কারণ একটি তথ্য অনেক ঘটনা, অনেক গবেষণার ফল, এর ফলে বারবার স্বীকৃতি পাওয়ার পরে সত্য অথবা মিথ্যা বারবার স্বীকৃত হওয়ার পর একই ফলাফল আসার পর কোনো একটি বিষয় তথ্যে বা থিওরিতে পরিণত হয়। আর যে কোনো বিষয়ে যদি প্রকল্প গ্রহণ করতে হয় অবশ্যই সেটাকে কোনো একটি প্রচলিত তথ্যের সাথে সংশ্লিষ্ট হতে হবে। তথ্যবিহীন কোনোভাবেই কোনো প্রজেক্ট বা প্রকল্প হতে পারে না। কেননা এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে নতুন তথ্য প্রতিষ্ঠা করা অথবা পুরনো তথ্যের পরীক্ষা, মূল্যায়ন, সংশোধন, পুনর্গঠন ইত্যাদি করা এবং নতুনভাবে ব্যাখ্যা দান করা অথবা প্রতিষ্ঠিত তথ্যের পক্ষে সমর্থন প্রমাণ সংগ্রহ করা। অনুকল্প বারবার পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হলে তা তথ্যে পরিণত হয়। এই জন্য অনুকল্প তথ্য নির্ভর হওয়া বাঞ্ছনীয়। একটি থিওরির উপর ভিত্তি করে যদি প্রজেক্ট বা অনুকল্পটি পরিচালিত না হয় তাহলে সেটা স্বীকৃতি পাবে অথবা সেটা জনগণের কাছ থেকে সমর্থন পাবে। কেননা বারবার সত্যতা যাচাইয়ের মানদণ্ডে যাচাইকৃত বিষয় হচ্ছে তথ্য। একটি প্রকল্পকে উত্তম বা আদর্শ তখন বলা হয় যখন তা সহজ এবং সংক্ষিপ্ত রূপে হবে। সহজ এবং সংক্ষিপ্ত না থাকলে সেটা উত্তম প্রকল্প রূপ গ্রহণ করতে পারে না। তাই এই ক্ষেত্রে যে কোনো ধরনের জটিলতা থেকে মুক্ত থাকতে হবে। ইংরেজ দার্শনিক ওকাম মনে করেন গুণগত দিক থেকে প্রকল্প হতে হবে রেজারের ব্লেডের মতো তীক্ষ্ণ। তাই প্রকল্প যেমন অধিক হবে না আবার একেবারে সংক্ষিপ্ত হবে না। পরিস্থিতি সমূহ পর্যালোচনার ক্ষেত্রে যতখানি প্রয়োজন ঠিক ততটুকু পরিমাণে শুধুমাত্র গ্রহণ হবে, এর বাইরে নয়। পিবি ইয়াং বলেছেন অধিকতর অন্তর্দৃষ্টি লাভের ফলে গবেষক অনেক ক্ষেত্রে প্রকল্পকে জটিল রূপ দিয়ে দিতে পারে। তাই যে কোনো উপায়ে প্রকল্পকে সহজ সরল এবং সাধারণ রাখতে হবে, তাহলে সেটা উত্তম প্রকল্পের বলে স্বীকৃতি পাবে। প্রকল্প বা অনুকল্প বা অনুমিত সিদ্ধান্ত যাই বলি না কেন
তা অবশ্যই পর্যবেক্ষণযোগ্য পর্যবেক্ষণযোগ্য বিষয়াদির সাথে সংশ্লিষ্ট বা ঘনিষ্ঠ হতে হবে। প্রকল্প অবশ্যই পর্যালোচনাযোগ্য এবং ঘনিষ্ঠ হবে। বাস্তব তথ্য যদি কোনো প্রকল্পকে সমর্থন না করে তাহলে সে প্রকল্প বর্জন করতে হবে। বিজ্ঞানের ধরনের প্রকল্প অচল এবং তার কোনো মূল্যই থাকে না। যেমন খারাপ পিতামাতা খারাপ সন্তানের জন্ম দেয় না, এই প্রকল্পটি পরীক্ষণযোগ্য নয়, কারণ খারাপ কথাটা অস্পষ্ট ও আপেক্ষিক এবং কোনো পর্যবেক্ষণযোগ্য তথ্য নির্দেশ করে না। তাই যদি বলা হয় যেসব পিতামাতা শিশুদের শাসন করার জন্য শাস্তি দিয়ে তাদের শিশুরা আক্রমণাত্মক আচরণ করে, এই প্রকল্পটা প্রমাণ করার জন্য মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ করা সম্ভব। কিন্তু পূর্বের যেটি বলা হয়েছে খারাপ পিতামাতা খারাপ সন্তানের জন্ম দেয়, এটা জটিল পরীক্ষা করা। তাই পরীক্ষণযোগ্য বিষয়টির সাথে প্রকল্পটিকে ঘনিষ্ঠ হতে হবে। পরিমাণবাচক ভাষায় প্রকাশ, যে একটি উত্তম প্রকল্পের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এটাকে পরিমিত ভাষায় পরিমাণবাচক ভাষায় প্রকাশ করতে হবে। গুণবাচক প্রকল্পের চাইতে সংখ্যাবাচক প্রকল্প উত্তম। প্রকল্পটা এমন হবে যে সুবিধাজনকভাবে তাকে সংখ্যায় প্রকাশ করা যায়। কোন প্রকল্পের নির্দেশিত চলকের মান সংখ্যায় প্রকাশ করা হলে সেগুলোর মধ্যকার সম্পর্কটা সুনির্দিষ্টতা পায়। তাই একটি উত্তম প্রকল্প তখনই হবে যেটা পরিমাণবাচক ভাষায় বা সংখ্যাত্মকভাবে সেটাকে প্রকাশ করা যায়। উত্তম প্রকল্পের বা আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে তার ভবিষ্যৎবাণী। একটি ভালো অনুকল্পের ভবিষ্যৎবাণী করার ক্ষমতা থাকতে হয়। যে ক্ষেত্রে দুটি অনুকল্প বা তার চেয়ে বেশি অনুকল্প থাকে সেক্ষেত্রে প্রকল্পটি ভবিষ্যৎবাণী করার তীব্র ক্ষমতা থাকবে এবং যেটি ফলাফলকে ব্যাখ্যা করতে পারবে সেটিকে গ্রহণ করা হবে। সুতরাং ভবিষ্যৎবাণী করার ক্ষমতা না থাকলে কোনো অনুকল্প উত্তম প্রকল্প বলে গণ্য হতে পারে না। উত্তম প্রকল্প হতে হলে প্রজেক্ট কি বা অনুকল্প কি অবশ্যই অবস্থিত গবেষণা কৌশলের অন্তর্ভুক্তি থাকতে হবে। প্রকল্পগুলোর অবস্থিতি গবেষণা কৌশলের অন্তর্ভুক্ত হলে প্রকল্পগুলোকে যেমন পরীক্ষা করা সহজ হয়, তেমনি এক্ষেত্রে গবেষকের দায়িত্ব অনেকখানি কমে যায়। কেননা স্বীকৃত কৌশলের অনুকূল হওয়ায় প্রকল্পগুলোর প্রতি গবেষকের দায়বদ্ধতা অনেক কমে যায়। সহায়ক তথ্য সম্পর্কিত উত্তম প্রকল্পের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে সেটা সহায়ক তথ্য সম্পর্কে হতে হবে। এর ফলে নির্ধারিত প্রকল্প অবস্থিত সহায়ক তথ্য দ্বারা পরীক্ষিত হতে পারবে। অবশ্য গবেষককে এক্ষেত্রে প্রকল্প পরীক্ষণ কৌশল সম্পর্কে অভিজ্ঞতা হবে। অভিজ্ঞ যদি গবেষক না হন তাহলে সেক্ষেত্রে সেটা সঠিক ফলাফল দিবে না। তার আমরা উপরের যে উত্তম প্রকল্পের যে বৈশিষ্ট্য বা প্রকল্প সম্পর্কে আলোচনা করলাম সেখান থেকে আমরা যদি বলি যে প্রকল্পের এই যে কতগুলো গুণগত বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করলাম সেগুলা প্রকল্পের গ্রহণযোগ্যতাকে এবং পরীক্ষণযোগ্যতাকে নিশ্চিত করতে পারলেই শুধুমাত্র উত্তম প্রকল্প হবে এবং সেই প্রকল্পগুলো সম্পর্কে ধারণা স্পষ্ট এবং বাস্তব ভিত্তিক হতে হবে। অন্যভাবে আমরা যদি বলি প্রকল্পের এই যে গুণগত কতগুলো বৈশিষ্ট্য অক্ষত রাখা দরকার, এই বৈশিষ্ট্য বা গুণ বৈশিষ্ট্যগুলো যদি অক্ষত রাখা যায় তাহলে সেটা উত্তম বা আদর্শ প্রকল্প বলে মর্যাদা পেতে পারে। আমরা এতক্ষণ উত্তম প্রকল্পের বৈশিষ্ট্য লক্ষ্য করলাম। এই একটি প্রকল্পের কতগুলো গুরুত্ব রয়েছে, আমরা সেই গুরুত্বগুলো যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখব উত্তম প্রকল্পের প্রথম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে প্রকল্প গবেষণার দিক নির্দেশক।
একটি প্রকল্পের থাকলে সেটা থেকে খুব সহজেই আমরা দিক নির্দেশনা পেতে পারি। প্রকল্প গবেষণার কেন্দ্রবিন্দু নির্দেশ করে সামাজিক গবেষণা প্রকল্প প্রাণকেন্দ্র স্বরূপ। কোন দিকে গবেষক তার দৃষ্টি নিবদ্ধ করতে পারে তা প্রকল্প থেকে জানা যায়। প্রকল্প না থাকলে গবেষক এই ক্ষেত্রে সেটা জানতে পারবেন না, মনে হবে অন্ধকারে ঘুরপাক খায়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গবেষণা প্রকল্পের গুরুত্ব নিয়ে কথা বলবো। প্রথমে প্রকল্প গবেষণার দিক নির্দেশক। একটি গবেষণা কোন দিকে যাবে সেই ক্ষেত্রে প্রকল্পটা দিক নির্দেশনা দিয়ে থাকে। নতুবা যদি কোনো প্রকল্প না থাকে তাহলে গবেষণাটা বিশাল বড় সমুদ্রের নাবিকহীন, রাডারহীন জাহাজের সঙ্গে তুলনা করা যাবে। এখান থেকে সঠিক গবেষণার নির্দেশ ফলাফল পাবে না। তাই উত্তম প্রকল্প হতে হলে অবশ্যই গবেষককে সঠিক একটি দিক নির্দেশনা দরকার, নতুবা তিনি অন্ধের মতো অথৈ সাগরে ঘুরপাক খেতে থাকবেন। গবেষণা প্রকল্পের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এটা একজন গবেষককে দিশাহীন অনুসন্ধান থেকে রক্ষা করে। প্রকল্প গবেষণা কাজের সীমা নির্ধারণ করে অনুসন্ধান নিয়ন্ত্রণ করা হয়। নিয়ন্ত্রণ নির্দিষ্ট কতকগুলো ঘটনার ব্যাখ্যায় সহায়তা করে। প্রকল্প গবেষককে বিশ্লেষণাধীন নির্দিষ্ট বিষয়ের মধ্যে মনোযোগী থাকতে সুযোগ করে দেয়। প্রয়োজনীয় ঘটনাবলী নির্বাচন প্রকল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গবেষণাকালে গবেষক বহুবিধ উপাদানের সম্মুখীন হন, কিন্তু নির্ধারিত প্রকল্পের সাহায্যে গবেষক তার প্রয়োজনীয় উপাদানগুলোকে সংগ্রহ করে। তাই পিভি ইয়াং যথার্থই বলেছেন, প্রকল্প সর্বদা গবেষককে দিশাহীন অনুসন্ধান থেকে রক্ষা করে। অপ্রয়োজনীয় উপাত্ত বা তথ্য থেকে গবেষককে রক্ষা করে। সম্ভাব্য সমাধান। এদিক থেকে আমরা যদি লক্ষ্য করি, একটি গবেষণা প্রকল্পের গুরুত্বের মধ্যে গবেষণা সমস্যা নির্দিষ্ট করার পর প্রকল্প গঠনের প্রশ্ন আসবে। আর গবেষক যে সমস্যার উত্তর নির্ণয় করতে চান, প্রকল্প সেই সমস্যা বা সম্ভাব্য উত্তর বা সম্ভাব্য সমাধান দেওয়ার চেষ্টা করে। কোনো প্রকল্প ছাড়া গবেষক তথ্য সংগ্রহের কাজে অগ্রসর হতে পারে না। আর সঠিক তথ্য যদি সংগ্রহ না হয়, উপাত্ত সংগ্রহ না হয়, তাহলে গবেষণা চলবে না। কেননা তথ্য বা উপাত্তগুলোই হচ্ছে গবেষণার কাঁচামাল। কোনো ধরনের তথ্য সংগ্রহ করতে হলে প্রকল্প ছাড়া নির্দিষ্ট করা সম্ভব নয়। তাই প্রকল্প তথ্য সংগ্রহের দিক নির্দেশক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। শ্রম ও অর্থের অপচয় রোধ। প্রকল্পের অনুপস্থিতিতে অপ্রয়োজনীয় ও অপ্রমাণিত তথ্য সংগ্রহের সম্ভাবনা বৃদ্ধি পায় এবং তাৎপর্যপূর্ণ তথ্য অগোচরে থেকে যায়। এভাবে অপরিকল্পিত তথ্য সংগ্রহের দ্বারা সময়, শ্রম, অর্থের অপচয় হয়, যা গবেষণার উত্তম ফলাফল আনতে পারে না। তাই প্রকল্প যদি থাকে তাহলে গবেষক সঠিক পথেই তথ্য সংগ্রহ করতে পারে। এতে করে সময় এবং শ্রম দুটোই সাশ্রয় হয়। তথ্য গঠনে ভূমিকা পালন। প্রকল্প তথ্য গঠনে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রকল্প তথ্যকে বাস্তবের কাছাকাছি নিয়ে আসে এবং তথ্যকে ব্যাপক গবেষণার উপযোগী করে তোলে। প্রকল্প হচ্ছে তথ্যের ভিত্তি এবং তথ্য হচ্ছে প্রকল্পের অন্যতম উৎস। পরীক্ষিত প্রকল্পে কোনো তথ্যকে গ্রহণ, বর্জন এবং সংকোচন করে থাকে। তাই প্রকল্প তথ্য গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এটা নির্দ্বিধায় বলা যায়। তথ্য সুবিন্যস্তকরণ। সংগৃহীত তথ্য কিভাবে সুবিন্যস্ত ও বিশ্লেষণ করতে হবে, প্রকল্প সে সম্পর্কে ধারণা দিয়ে থাকে। দিক নির্দেশনা।
প্রকল্প গবেষণা কাজে গবেষকের আলোকবর্তিকা শুধু। প্রকল্প গবেষণার মধ্যবর্তী বিষয় হিসেবে বিবেচনা করা হয়। একটা ভালো প্রকল্পে গবেষণা ও অনুসন্ধান কাজের দিক নির্দেশনা দিয়ে থাকে। পদ্ধতি নির্ধারণ যথোপযুক্ত পদ্ধতি অবলম্বন করে গবেষককে সাহায্য করে। একটি নির্দিষ্ট প্রকল্প পরীক্ষা করার জন্য কোন ধরনের পদ্ধতি অবলম্বন করতে হবে প্রকল্প তা নির্ধারণ করে। যথাযথ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সহায়তা করে। যেহেতু গবেষণার অন্তিম লক্ষ্য হচ্ছে নতুন নতুন তথ্যাবলীর আবিষ্কার, তার যুক্তিভিত্তিক পর্যালোচনা, তাই গবেষণাকে সঠিক পথে পরিচালনা করে লক্ষ্যাভিমুখী করে তুলতে প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এর দ্বারা গবেষক যথাসময়ে এবং বিশ্বাসযোগ্য সিদ্ধান্তে পৌঁছাতে পারে। গবেষণাকে সুনির্দিষ্ট এবং নির্দিষ্ট রূপ দিতে সাহায্য করে। প্রকল্প গবেষণাকে নির্দিষ্ট রূপ দিয়ে সাহায্য করে এবং একটি কার্যকরী নির্ভরযোগ্য সিদ্ধান্ত দিতে পারে। গুড এন্ড হ্যাডি যথার্থই বলেছেন, প্রকল্পবিহীন গবেষণা প্রক্রিয়া মৌলিক গবেষণাকে উজ্জ্বলতর করে না, নির্গত ফলাফলকে ঘটনার সাথে সম্পর্কিত ও স্পষ্টতর করে না। সীমিত পরিসর নির্ধারণ প্রকল্প গবেষণার জন্য ব্যবহার উপযোগী নির্দিষ্ট অথচ সীমিত পরিসর নির্ধারণ করা হয়। এর ফলে গবেষককে অপ্রয়োজনীয়, অনাকাঙ্ক্ষিত, অবাঞ্ছিত ও অনির্ধারিত ক্ষেত্রে বিচরণ করতে হয় না। সুতরাং প্রকল্পের গুরুত্ব সম্পর্কে সর্বশেষ উপসংহারে কথা বলা যায়, যে কোনো গবেষণার প্রকল্প নাবিকের হালের মতো কাজ করে। এর দ্বারা গবেষক তার নির্ধারিত লক্ষ্যে পরিকল্পিত পথে দ্রুত পৌঁছে যেতে পারেন যুক্তিসম্মত উপায়ে। তো শিক্ষার্থীরা, আজকে আমরা প্রকল্প কি, প্রকল্প এবং অনুমানের মধ্যে পার্থক্য কি, প্রকল্পের উৎসগুলো কি, প্রকল্পের প্রকারভেদ, প্রকল্পের বৈশিষ্ট্যগুলো কি এবং প্রকল্পের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তাগুলো নিয়ে তুলে ধরলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। সর্বশেষ বলতে চাই, তোমরা ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মানবে, সুন্দর মতো থেকে নিজে এবং সমাজ বা দেশের জন্য ভালো থাকবে। আজকে এইগুলো ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।